স্বাগতম বন্ধুরা। রিয়াল মাদ্রিদের নতুন ট্রান্সফার নিউজ নিয়ে আমি আজ আবার এসে গেছি। অনেক দিন কোনো অ্যারাইভাল নেই, তবে ডিপারচার অবশ্যই শুরু হয়ে গেছে। আমরা জানি লা লিগা এক একটি টিমে 25টা প্লেয়ার রেজিস্টার করতে পারে। আমাদের 25-এর কোটা আপাতত পূর্ণ, তাই নতুন কোনো প্লেয়ার, বিশেষ করে আমরা এক্সপেক্ট করছি একটা মিডফিল্ডার এবং একটা ডিফেন্ডার অবশ্যই সাইন করতে চলেছে মাদ্রিদ নেক্সট কিছু দিনের মধ্যেই। তো তার জন্য জায়গা খালি করার প্রয়োজন এবং ডিপারচার শুরু হয়ে গেছে। প্রথমেই যে ডিপারচারের কথা বলবো, ড্যানি সেবালোস। কথা চলছিল যে অ্যাজাক্স ড্যানি সেবালোসকে অ্যারাউন্ড 8 to 10 মিলিয়ন ইউরোস কিনতে পারে, কিন্তু এখন দেখা যাচ্ছে অ্যাজাক্স কোনো রকম বিড করেনি, কিন্তু পজিশন খালি করা প্রয়োজন। তার জন্য ড্যানি সেবালোসের কন্ট্রাক্ট টার্মিনেট করতে বাধ্য হলো রিয়াল মাদ্রিদ। ভাই তুই যা, তোকে আমরা অনেক সহ্য করেছি, অনেক সুযোগ দিয়েছি, তুই অনেক চোট পেয়েছিস, এবার তুই যা। লাস্ট সিজনে লুকা মদ্রিচকে ছেড়ে দিয়ে সেবালোসকে রাখা একটা ডিজাস্টার ডিসিশন। এই ধরনের ডিসিশন যে কেন নিল বুঝতে পারলাম না। ড্যানি সেবালোসকে রেখে তুমি মদ্রিচকে ছেড়ে দিচ্ছ। মদ্রিচ বলেছিল আমাকে একটা সিজন রাখো, কোনো অসুবিধা নেই, আমি একটা সিজনের জন্যই কন্ট্রাক্ট রিনিউয়াল করব। তারপরেও মদ্রিচকে বেচে দেওয়া হলো এসি মিলানে, সেবালোসকে রেখে দেওয়া হলো। যাই হোক, অবশেষে ভাই সেবালোস তুই বিদায় নিয়েছিস, তুমি যেখানে খুশি যাও, রিয়াল মাদ্রিদ থেকে ক্রোশ দূরে থাকো। তোমাকে আমি আর কোথাও দেখতে চাইছি না ভাই, তুই দূরে যা। তা কোনো লাভ তো কিছুই নেই, কারণ বিক্রি হয়নি, কন্ট্রাক্ট টার্মিনেট করা হয়েছে। তাও কন্ট্রাক্ট টার্মিনেশন নিয়ে অনেক ঝামেলা চলছিল। ড্যানি সেবালোস, তার আরও 1 বছরের চুক্তি ছিল, সেই 1 বছরের চুক্তির টাকা চাইছিল। যাই হোক, অবশেষে কোনো চুক্তির টাকা দেওয়া হয়নি, কন্ট্রাক্ট মিউচুয়ালি টার্মিনেট করা হয়েছে। অবশ্যই আমাদের একটা স্পট খালি হয়েছে এবং আমরা একটা মিডফিল্ডার এখন সাইন করতে পারি। কি কোন মিডফিল্ড অপশনের দিকে আমরা এগোচ্ছি সেটা আমরা পরে দেখছি। তো একটা এই ডিপারচার, নিকো পাস, যে কোমোতে ফ্যাব্রিগাসের আন্ডারে অনবদ্য পারফরমেন্স দিয়েছে এই সিজনে, সেই নিকো পাসকে আমরা এক্সপেক্ট করছিলাম হয়তো এই সিজনে রিয়াল মাদ্রিদে আসতে পারে, কিন্তু জায়গার অভাব। নিকো পাস সাধারণত বেস্ট পারফরমেন্স দেখা যায় নাম্বার 10, অর্থাৎ স্ট্রাইকারের কিছুটা পিছন থেকে অপারেট করে, যে তার পাসিং এবিলিটি দিয়ে খেলাকে কন্ট্রোল করতে পারে, খেলার রিদমকে কন্ট্রোল করতে পারে, পেসকে কন্ট্রোল করতে পারে। কিন্তু রিয়াল মাদ্রিদে আপাতত জুড বেলিংহাম এবং আর্দা গুলের দুজন প্লেয়ার রয়েছে যারা ওই একই পজিশনের জন্য দাবিদার, এবং তাদের মধ্যে লড়াই হতে চলেছে। আমরা এক্সপেক্ট করছি জোসে মরিনো 4-3-3 অথবা 4-2-3-1, যেটা মোস্ট এক্সপেক্টেড 4-2-3-1এই খেলবে। সেক্ষেত্রে নাম্বার 10-এ আমরা আইদার জুড বেলিংহাম অথবা আর্দা গুলেরকে দেখতে পাবো। তাই নিকো পাজের প্লেইং টাইম খুবই কম ছিল এক্সপেক্টেড। তাই নিকো পাজ রিয়াল মাদ্রিদকে জানিয়েছিল যে আমি আরও একটা সিজন কোমোয় খেলতে চাই। কোমো এবারে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে, তাই রিয়াল মাদ্রিদকে সে জানিয়েছিল যে আরও একটা সিজন কোমোতে তাদের দেওয়ার জন্যে। কিন্তু রিয়াল মাদ্রিদ চাইছিল একটা সেল পার্সপেক্টিভ দেখাতে, কারণ ফাইন্যান্সিয়াল যে সিজন, এক একটা সিজনে তাদের ফাইন্যান্সকেও ব্যালেন্স করতে হয়। তাই আমার মনে হচ্ছে সেই জন্যই রিয়াল মাদ্রিদ নিকো পাসকে 10 মিলিয়ন ইউরোতে বাইব্যাক করে এবং তারপর 50 মিলিয়ন ইউরোতে কোমোকে আবার বিক্রি করে দেয়। তাতে একটা বাইব্যাক ক্লজও আছে, সেটাই পরে আসছি। তো নেট 10-এ কিনে 50 নয় 60 মিলিয়ন ইউরোতে বেচা হয়েছে। যাই হোক, নেট 50 মিলিয়ন প্রফিট এই ফাইন্যান্সিয়াল সিজনে রিয়াল মাদ্রিদ দেখাতে পারবে, যেটা খুব দরকার। নতুন প্লেয়ার সাইন, আমরা যদি বলি গ্যালাক্টিকো সাইন যদি করতে চাই, তার জন্য এই নেট পজিটিভ ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট দেখানোর দরকার আছে। তো সেদিক থেকে রিয়াল মাদ্রিদ একটা গুড বিজনেস। 60 মিলিয়নে তাকে বেচা হলেও একটা বাইব্যাক ক্লজ ইনসার্ট করা আছে। কীরকম, আমরা নেক্সট 2 সিজনে 80 মিলিয়ন ইউরো পে করে কোমো থেকে আবার নিকো পাসকে আনতে পারি। তো সেদিক থেকে দেখলেও এটা একটা খুব ভালো ডিল। আমি 60-এ বিক্রি করছি, 80-তে কিনছি, তো নেট আমার 20 মিলিয়নই লস হবে যদি আমরা কিনতেও চাই। যেহেতু নিকো পাস আমাদের একাডেমিক গ্র্যাজুয়েট এবং খুব ভালো প্লেয়ার, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খুব ভালো খেলছে, সেদিক থেকে আমরা এক্সপেক্ট করি পরে হয়তো তাকে আমরা মাদ্রিদে দেখতে পাবো। এবং নেক্সট 2 সিজনের জন্য তাই বাইব্যাক ক্লজ রাখা হয়েছে, যেটা আমি এক্সপেক্ট করছি অবশ্যই অ্যাক্টিভেট করা হবে 80 মিলিয়ন ইউরোতে, পরে কিনে নেওয়া হবে। যাই হোক, নিকো পাস তার স্পট খালি করার কোনো ব্যাপার ছিল না। সে কোমোতে বিক্রি করা ছিল, আবার বাইব্যাক করে কোমোতেই বিক্রি করা হলো। কিন্তু ড্যানি সেবালোস যাওয়ায় একটা স্পট খালি হয়েছে। যদি ডিপারচারের কথা বলি, লেফট ব্যাক পজিশনে আমাদের 3টে প্লেয়ার রয়েছে, ফারল্যান্ড মেন্ডি, আলভারো কারেরাস এবং ফ্র্যান গার্সিয়া।
জোসে মরিনো যা নিউজ আমরা শুনতে পাচ্ছি, জোসে মরিনো আলভারো ক্যারেরাসকে প্রেফারেন্স দিচ্ছে অ্যাজ এ লেফট ব্যাকআপ। কারণ আলভারো ক্যারেরাসের জন্য জাবি আলোনসো চেলসিতে জয়েন করেছে, তো জাবি আলোনসো ওই ক্যারেরাসকে সাইন করেছিল রিয়াল মাদ্রিদ থাকাকালীন। তো জাবি আলোনসো ক্যারেরাসকে চাইছিলেন চেলসিতে অ্যাজ এ ট্রেড ট্রান্সফার রিগার্ডিং এনজো ফার্নান্ডেস, যাই হোক, কিন্তু জোসে মরিনো ক্যারেরাসকে প্রেফারেন্স দিতে চাইছে, তাই ক্যারেরাসকে আমরা নেক্সট সিজনে ক্যারেরাস এবং কুকুরেলাকেই দেখতে চলেছি। সেই হিসাবে আমরা ফার্ল্যান্ড মেন্ডি এবং ফ্রান গার্সিয়া কাউকে অবশ্যই দেখতে পাবো, দুজন আমি চাইছি তো দুজনেই যাক, যাই হোক। ফার্ল্যান্ড মেন্ডি টু অলওয়েজ ইনজিওর টাইপ, ফার্ল্যান্ড মেন্ডি যাওয়ার কোনো সুযোগই নেই। সেই হিসেবে ফ্রান গার্সিয়াকে হয়তো বিক্রি করা হতে পারে অ্যারাউন্ড 8 to 10 মিলিয়ন ইউরোতে বিক্রি করা হতে পারে, যেটুকু পাওয়া যাচ্ছে সেটুকুই অনেক, কারণ রিয়াল মাদ্রিদ তাকে 10 মিলিয়ন ইউরোতেই কিনেছিল। তো আমাদের 10 মিলিয়নে বিক্রি করলে কোনো নেটে লস হচ্ছে না, সেই হিসাবে আমি এক্সপেক্ট করছি এই সিজনে ফ্রান গার্সিয়ার স্পটটাও ওপেন হতে চলেছে। কারণ আমরা যদি একটা ডিফেন্ডার কিনতে যাই সেখানেও একটা স্পট খালি হতে হবে, আর কোনো স্পট তো খালি নেই। তাই এই ফার্ল্যান্ড মেন্ডি অথবা আইদার ফার্ল্যান্ড মেন্ডির কন্ট্রাক্ট টার্মিনেট করা হবে, অথবা ফ্রান গার্সিয়াকে বিক্রি করে একটা ডিফেন্ডারের স্পট ওপেন হবে। মিডফিল্ডে একটা স্পট ওপেন হয়েছে ড্যানি সেবালোস যাওয়ায়, আমরা একটা মিডফিল্ড সাইন করবো, একটা ডিফেন্ডার সাইন করবো, এবং এক্সপেক্ট করছি আরও একটা মিডফিল্ড আমরা সাইন করতে পারি। সেই স্পটটি পাওয়া যাবে ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানোকে বিক্রি হয়তো করা হবে না, ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানোকে আশা করছি লোনে পাঠানো হবে অন্য কোনো টিমে। ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানো, গঞ্জালো গার্সিয়া এবং এন্দ্রিক, এই তিনজনকে নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই তিনজনের মধ্যে মানে এন্দ্রিক, ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানো এবং গঞ্জালো গার্সিয়া, তিনজনের মধ্যে দুজন অবশ্যই লোনে যাবে। এবং জোসে মরিনো যেটুকু নিউজ পাওয়া যাচ্ছে, জোসে মরিনো প্রি সিজনে দেখতে চাইছে এই তিনজনের পারফরমেন্স কেমন, বিভিন্ন মাল্টিপল পজিশনে তাদের ট্রাই করাবে, বিশেষ করে রিয়াল মাদ্রিদের যেটা দুর্বলতা রাইট উইং। মাইকেল অলিসে আমরা এক্সপেক্ট করছি এই সিজনে রিয়াল মাদ্রিদ পাবে না, তো রাইট উইংয়ে আমি এক্সপেক্ট করছি গার্সিয়া, ফ্র্যাঙ্কো এবং এন্দ্রিক তিনজনকেই চান্স দেওয়া হবে, এবং অ্যাজ এ লোন স্ট্রাইকার গার্সিয়া এবং এন্দ্রিককে দেখা হবে, এবং তিনজনের মধ্যে যাদের পারফরমেন্স বেটার লাগবে আমি এক্সপেক্ট করছি সেই থেকে যাবে, বাকি দুজনকে লোনে পাঠানো হবে। এইভাবে আরও দুটো স্পট ওপেন হবে, এবং আমি এক্সপেক্ট করছি ওই জন্যে দুটো মিডফিল্ড অপশন এবং একটা ডিফেন্ডার অবশ্যই সাইন হতে চলেছে, এবং আরও একটি স্পট খালি থাকবে, সেদিকে আমরা কোনো ভালো স্ট্রাইকার বা উইঙ্গারকেও আমরা সাইন করতে পারি। এবং ভিনিসিয়াসের কন্ট্রাক্ট নিয়ে খুবই জল্পনা চলছে। ভিনিসিয়াস যদিও ব্রাজিল টিমের হয়ে অনবদ্য খেলছে, কিন্তু আমরা লাস্ট 2 সিজন দেখেছি যে ভিনিসিয়াসের পারফরমেন্স এমবাপের সাথে ক্লিক করছে না। এই টু এ কম্বিনেশন অফ এমবাপে আর ভিনিসিয়াস, এটা ক্লিক করছে না। তো জানি না ভিনিসিয়াসের এটাই লাস্ট সিজন, তো এই সামারে যদি ভিনিসিয়াসকে বিক্রি করায় কিছু টাকা পাওয়া যাবে, কিন্তু কন্ট্রাক্ট রিনিউ না করলে নেক্সট সিজনে ফ্রিতে যাবে, যেটা এখনকার প্লেয়ারদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। কারণ যদি তারা ফ্রিতে কোনো ট্রান্সফারে যায়, মানে যদি ভিনিসিয়াসের কন্ট্রাক্ট এক্সপায়ার করে যায়, ফ্রি এজেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে একটা সাইনিং অন বোনাস দেওয়া হয়। যেমন এমবাপের ক্ষেত্রে যেহেতু আমরা কোনো ট্রান্সফার ফি দিইনি, তাকে সাইনিং অন বোনাস হিসেবে আমরা 50 মিলিয়ন ইউরো পে করেছিলাম। সিমিলারলি কোনাটের ক্ষেত্রে আমরা 10 মিলিয়ন ইউরো সাইনিং অন বোনাস পে করেছি, এবং সেক্ষেত্রে স্যালারিও অনেক বেশি পাওয়া যায়, কারণ কোনো আমি ট্রান্সফার ফি দিচ্ছি না। ভিনিসিয়াসের মতো প্লেয়ার লাস্ট সিজন হলেও আমরা এক্সপেক্ট করতে পারি অ্যারাউন্ড 100 মিলিয়ন টু 120 মিলিয়ন তার প্রাইস থাকবে অবশ্যই। তো যেহেতু এই টাকাটা পে করতে হচ্ছে না, অনেকেই চাইবে ফ্রি ট্রান্সফারে নিয়ে নিতে। এখন যদি আমরা এক্সপেক্ট করি কোন টিম ঝাঁপাতে পারে, আমার মনে হয় লিভারপুল আর ম্যান সিটি, এই দুটি টিম ছাড়া আর কেউ ভিনিসিয়াসকে বিড করার মতো কোনো পজিশনে নেই। এবং এর স্যালারিও যে স্যালারি নিয়ে মাদ্রিদের সাথে ঝামেলা চলছে, সেই অ্যামাউন্ট অফ স্যালারি পে করার মতো অবস্থাতেও ম্যান সিটি এবং লিভারপুলই আছে। তো গেলে সৌদি আরব ছাড়া এই দুটি অপশনই আছে, জানি না ভিনিসিয়াসের কী হবে। তো ভিনিসিয়াস চলে গেলে একটা ইনস্টেবিলিটি আসবে, কারণ সেক্ষেত্রে আমাদের একটা পিওর স্ট্রাইকার অবশ্যই দরকার। এমবাপেকে যদি আমরা লেফট উইংয়ে ভাবিও, সেক্ষেত্রে একজন স্ট্রাইকার কিন্তু অবশ্যই দরকার। তো আমার মনে হয় না ভিনিসিয়াস এই সিজনে যাবে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি হয়তো কোনো রাইট উইঙ্গার বা স্ট্রাইকারকে আমরা লোনে নিতে পারি বা সাইনও করতে পারি। কিন্তু ভিনিসিয়াস চলে গেলে ট্রান্সফার গোলটাই কিন্তু পাল্টে যাবে। আমরা বুঝতে পারছি না যে নতুন অ্যাকাউন্ট, কিন্তু মার্কেটে সেরকম ভালো স্ট্রাইকার বা উইঙ্গার কিন্তু অ্যাভেলেবেল নেই।
সবাই লং টার্ম কন্ট্রাক্টে অলরেডি রয়েছে। আর মিডফিল্ডের মধ্যে আমরা যেটা দেখতেই পাচ্ছি, মিডফিল্ডে রিয়াল মাদ্রিদের 3-4টি অপশন রয়েছে, যেটা নিউজ শোনা যাচ্ছে এনজো ফার্নান্ডেজের সাথে তো অনেক দিন ধরে আমাদের ট্রান্সফার রিউমার চলছে। তো আরেকজন রয়েছে ওয়েস্ট হ্যামের ম্যাথিয়াস ফার্নান্ডেজ, যার দিকে অবশ্যই ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার দুজনে কাড়াকাড়ি করছে কে নেবে। এবং যেহেতু তার এজেন্ট জর্জ মেন্ডেস, যার সাথে রিয়াল মাদ্রিদের এখন সম্পর্ক খুব ভালো, তো যদি মরিনোর যেহেতু উইশ লিস্টে আছে, তো আমরা ম্যাথিয়াস ফার্নান্ডেজ দিকেও যেতে পারি। তো কোন ফার্নান্ডেজ রিয়াল মাদ্রিদে আসছে সেটা এখন সারপ্রাইজিং। তবে যদি আমার পার্সোনাল মতে এনজো ফার্নান্ডেজকে নেওয়া ভালো, কারণ তার অভিজ্ঞতা রয়েছে, বড় ম্যাচ খেলা, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছে, ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছে, উয়েফা কনফারেন্স লিগ জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে, প্রিমিয়ার লিগে অনেক দিন ধরে খেলছে। সেই হিসাবে এক্সপিরিয়েন্সের দিক থেকে দেখতে গেলে এনজো ফার্নান্ডেজ অবশ্যই বেটার অপশন। তবে ম্যাথিয়াস ফার্নান্ডেজের যে প্রোফাইল, মানে সেন্ট্রাল মিডফিল্ড থেকে কিছুটা ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে থাকা, সেটা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে আরও বেশি সুইটেবল। আমরা যদি মনে করি যে চুয়ামিনি এবং ক্যামাভিঙ্গার একজন চলে যাচ্ছে, কারণ ক্যামাভিঙ্গা লিঙ্কড উইথ চেলসি, চুয়ামিনি লিঙ্কড উইথ চেলসি অ্যাজ ওয়েল এজ ম্যানচেস্টার ইউনাইটেড, তো এদের দুজনের মধ্যে দুজনে হয়তো যাবে না, যে কেউ একজন কিন্তু চলে যেতে পারে। এদের দুজনের কেউ গেলে অবশ্যই রিয়াল মাদ্রিদ ম্যাথিয়াস ফার্নান্ডেজকে সাইন করবেই এবং এনজো ফার্নান্ডেজ আসবেই। তো আমি এক্সপেক্ট করছি, এবং যে আদার অপশন রয়েছে ওমার বুয়াদি, মরক্কোর হয়ে খেলছে, বিশ্বকাপে খুব ভালো খেলছে। তো এই তিনজন অপশনের মধ্যে হয়তো একজন তো আসছেই, দুজনও আসতে পারে, এনজো, ম্যাথিয়াস ফার্নান্ডেজ আর ওমার বুয়াদি। ওমার বুয়াদির জন্য প্যারিস সাঁজাও খুব মারামারি করছে, দেখা যাক। তো যেহেতু ড্যানি সেবালোস বেরিয়ে গেছে, আমরা এক্সপেক্ট করছি এবার একটা মিডফিল্ড সাইনিং হতে পারে। আমরা ওয়েট করব, এবং আমি অবশ্যই আপডেট পেলেই সেই আপডেট নিয়ে চলে আসব। তো আজকে এই পর্যন্তই। আজকে ব্রাজিল ভার্সেস জাপান ম্যাচ রয়েছে, দেখা যাক সেই ম্যাচে ভিনিসিয়াসের পারফরমেন্স কেমন হয়। যেহেতু রিয়াল মাদ্রিদের টিমের অনেক প্লেয়ার সেখানে রয়েছে, ক্যাসেমিরো রয়েছে, এদের মিলিতেও সুযোগ পায়নি। যাই হোক, তো আমরা চাইবো তো অবশ্যই ব্রাজিল এগোক, ব্রাজিলের সাথে একটা আমাদের সম্পর্কও রয়েছে। যাই হোক, দেখা যাক কী হয়। আবার নেক্সট ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসছি। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিকে শেয়ারও করে দিন। সমস্ত রিয়াল মাদ্রিদের ট্রান্সফার আপডেট এবং আদার টিমের ট্রান্সফার আপডেট নিয়েও আমি খুব শীঘ্রই আসছি। ধন্যবাদ।